সৈনিকরাও অত্যন্ত খারাপ ব্যবহার করছে এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। সেনাবাহিনীর চেইন অফ কমান্ড কমপ্লিটলি ভেঙে যাচ্ছে। এই কুলাঙ্গার এই ওয়াকারের বিরুদ্ধে তারা যাতে উচ্চকিত হয়। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে। আমি আপনাদেরকে একটি বলা যেতে পারে একটি ব্রেকিং খবর আমি আপনাকে দিতে চাই। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে সেনাবাহিনীর যে 25 সদস্যের বিরুদ্ধে চার্জ আনা হয়েছে, যাদের বিচার এই ইল্লিগাল ইউনুস গভর্নমেন্ট ইল্লিগালি করছে, তাদের স্বজনদের অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে এবং ভেতরের কিছু ভয়াবহ খবর দিয়েছে। এর একটি বড় ব্যাপার হচ্ছে যে সেই যেখানে যেই কারাগারে আটকে রাখা হয়েছে, যেই ঘরটিকে কারাগার বলা হয়েছে, সেখানে তাদের উপরে রীতিমতো টর্চার চলছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে হিজবুত তাহরির যে অংশটি আছে সেনাবাহিনীর, তারা নানানভাবে এই বন্দীদেরকে, এই সেনাবাহিনীর মেজর জেনারেল, ব্রিগেডিয়ার, তাদেরকে নানানভাবে টর্চার করছে এবং কোনো ধরনের প্রস্তুতি ছাড়া, কোনো ধরনের নিয়ম কিছু ছাড়া তাদেরকে নানানভাবে মানসিক যন্ত্রণার মধ্যে ফেলেছে। এর মধ্যে বলে রাখা ভালো যে যেই আর্মি অফিসাররা আছে তারা তাদের পছন্দ মতো আইনজীবী চেয়েছিল, কিন্তু সেনাপ্রধান যে ওয়াকারের নির্দেশে বলা হয়েছে যে কোনো লয়ার দেওয়া হবে না, আমরা যে লয়ার ঠিক করে দিব সেটাই। অর্থাৎ সেখানে যেই লয়ার, তাদের মনে হয় অ্যাডজুটেন্ট জেনারেল বা সামথিং কিছু একটা বলে, সেই লোকটি হচ্ছে কমপ্লিটলি একটা জামাতি, ইউনুসের খুব পছন্দের, ইউনুসদের ফ্যামিলি মেম্বারই, ওরকম জামাতি এক লোককে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী হিসেবে। সেই লোকটি রীতিমতো কথা বলছে যে হ্যাঁ আপনারা তো এই করেছেন সেই করেছেন, মানে ওদেরই লয়ার ওদের এগেনস্টে কথা বলছে। কোর্টে কি করবে সেটা বলা বাহুল্য। ফ্যামিলি মেম্বাররা ভয়ঙ্কর রকমের কান্নাকাটি করছে, আমাকে এসে বলেছে যে এই ঘটনা চলছে, তাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছে না স্বজনদের সাথে। এবং এই কাজগুলো করার আগে যখন এদের বিচারটা শুরু হয়, আপনারা জানেন যে সেনাবাহিনীর তরফ থেকে সেনাবাহিনীর জেনারেলস, মিড লেভেল অফিসার, অনেক সিনিয়র অফিসাররা এটা সেনাবাহিনীর উপর এক ধরনের অপমান হিসেবে ধরেছে। এই খবর পাওয়ার পরে আমার কাছে পুরো জিনিসটাকেই একটা ভয়ঙ্কর সিচুয়েশন মনে হয়েছে। আমাকে ডিজিএফআই এর এক কর্মকর্তা পরিষ্কার করে ফোনে বলেছে যে তারা ঠেকানোর চেষ্টা করেছে, ওয়াকারের এইসব অমানবিক কাজগুলো নিয়ে তারা যথেষ্ট কনসার্ন, এটাকে ঠেকানোর চেষ্টা করেছে। কিন্তু এখানে হিজবুত তাহরির এবং জামাতপন্থী আর্মি অফিসাররা যেই ভয়াবহ অবস্থা করেছে, ওদেরকে ওই কারাগারে ক্যান্টনমেন্টের ভেতরেই মারতে পারে বলে বা আহত করতে পারে বলে এক ধরনের খবর আছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়াকারুজ্জামান এটা কেন করছে? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওয়াকারুজ্জামান যে এই লেভেলের ভিন্ডিকটিভ, এটি আমি জানতে পেরেছি সেই ডিজিএফআই কর্মকর্তার কাছে। ওয়াকার যখন চাকুরিতে ছিল, সেই চাকুরি থাকা অবস্থাতে যেসব অফিসারদের সাথে তার নানানভাবে টক্কর হয়েছে, বা সেই অফিসারদের স্নেহধন্য যে অফিসাররা আজকে ইন্ডাক্টমেন্টের শিকার হয়েছে, তাদেরকে এই বিচারের কাঠগড়াতে আনা হয়েছে, তাদের উপরে প্রতিশোধ নিচ্ছে। যেমন মেজর জেনারেল সাইফের কথা বলতে পারি, যে তাকেও আপনার এই অপরাধী করে তার নামেও সমন জারি করা হয়েছে। আমরা বলতে পারি র্যাবের খায়রুল ইসলাম, এই ধরনের ব্যক্তিদের কথা আমরা বলতে পারি। সেখানে আরো অফিসাররা আছে। সেটা হয়েছে যে এই মানুষগুলোর উপরে ওয়াকারের আগের থেকে রাগ ছিল। যেমন সেনাবাহিনীর সেনাপ্রধান হওয়ার দৌড়ে ছিলেন মেজর জেনারেল সাইফ। এই মেজর জেনারেল সাইফকে মানে শায়েস্তা করবার জন্য পরবর্তী সময় তাকে দুদকের লোক পাঠায়, কারণ সে কেন তার সাথে সেনাপ্রধান হওয়ার দৌড়ে ছিল। আমাদের ডিজিএফআই সাবেক যেই মহাপরিচালক জনাব হামিদুল হক, সেই হামিদুল হকের প্রতি তার ভয়ঙ্কর রকমের ক্ষোভ, এই কারণে যে হামিদুল হকের কারণেই শোনা যাচ্ছে যে সেখানে নাকি জামাতিরা এখানে আসলে কনকার করতে পারেনি, জামাতিদের দিয়ে একটা ইসলামিক রিপাবলিক করতে চেয়েছে, এগুলোতে বাধা দিয়েছে। এই ধরনের খবর কিন্তু আমাকে ডিজিএফআই এর কর্মকর্তারাই দিয়েছে। সুতরাং আলটিমেটলি যেটা হয়েছে যে ওয়াকারুজ্জামানের যে ব্যক্তিগত পুঞ্জীভূত ক্ষোভ এবং তার এইসব ইত্রামির কারণে যে এই আর্মি অফিসারদের বিচার চলছে, তাদের লয়ার দেওয়া হচ্ছে না, তাদের ঠিক মতো খাওয়া দেওয়া হচ্ছে না, আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না, এবং হিজবুত তাহরির এবং জামাতের লোকজনদেরকে সেখানে পাঠিয়ে নানানভাবে টর্চার করা হচ্ছে। যেসব সৈনিকরা ওদেরকে গার্ড দিচ্ছে ওইখানে, সেসব সৈনিকরাও অত্যন্ত খারাপ ব্যবহার করছে এবং এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। সেনাবাহিনীর চেইন অফ কমান্ড কমপ্লিটলি ভেঙে যাচ্ছে।
এবং একজন মেজরের সাথে যখন একজন সৈনিক খারাপ ব্যবহার করছে, এগুলো ভয়ঙ্কর আকারের ধারণ করেছে। আমি সেনাবাহিনীর সমস্ত অফিসারদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি, তাদের জানানোর জন্য, যত ইউনিট যত ক্যান্টনমেন্টে আছে, এবং আমি বলবো তাদেরকে সোচ্চার হওয়ার জন্য, এবং এই এই কুলাঙ্গার এই ওয়াকারের বিরুদ্ধে তারা যাতে উচ্চকিত হয় এবং এই ওয়াকারের বিরুদ্ধে তাদের কথা বলবার এবং ফুঁসে উঠবার আমি আহ্বান জানাচ্ছি, আমি অনুরোধ করছি। সেনাবাহিনী যদি এদের মদতদাতা না হয়, সেনাবাহিনী যদি এদের পৃষ্ঠপোষক না হয়, এরা যদি সেনাবাহিনীর আশ্রয় প্রশ্রয় না থেকে থাকে, যেহেতু সেনাবাহিনী এখনো একটা অংশ মাঠে ম্যাজিস্ট্রেসি অথরিটি নিয়ে কাজ করছে, এরকম কথা এবং আচরণের পরিপ্রেক্ষিতে সারা দেশ উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং আতঙ্কগ্রস্ত। সেনাবাহিনীকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে, যদি তারা এর সাথে কোনো না কোনোভাবে জড়িত না থাকে। আর যদি সেনাবাহিনী জড়িত থাকে, কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা ধরে নেব যে সবই ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ। তার মধ্যে যেমন সেই আগস্ট মাসের প্রথম থেকে বা জুলাই মাসের থেকে মাঝামাঝি থেকে সেনাবাহিনীর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আন্দোলনকে দানা বাঁধার জন্যে, আন্দোলনকে উস্কে দেওয়ার জন্যে, মানুষকে বিভ্রান্ত করার জন্যে, মানুষের আবেগকে পুঁজি করে একটি বিস্ফোরণ উন্মুখ পরিস্থিতি সৃষ্টি করার জন্যে ডিজিএফআই যেভাবে তখন সক্রিয়ভাবে কাজ করেছে, এবং চূড়ান্তভাবে সেনা কর্মকর্তা বিশেষ করে জেনারেল ওয়াকার যেভাবে রাষ্ট্রের সাথে, নির্বাচিত সরকারের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ওই ধারাই এখন চলমান আছে বলে আমরা মনে করি। অতএব দ্রুত সময়ের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জাতিকে জানানোর জন্য অনুরোধ করছি। এবং আজকে যে পরিস্থিতিটা, আমি ফেসবুকে আরেকটা পোস্ট দিয়েছি যে দেশের মানুষের স্পষ্ট কথা যে আজকের এই সংকটময় পরিস্থিতি দেশকে গভীর সংকটে ফেলেছে, এটা সেনাবাহিনী করেছে, সেনাবাহিনী নেতৃত্ব করেছে। আমি সেনাবাহিনী বলতে আমি কিন্তু সেনাবাহিনীর পুরো সেনাবাহিনীকে, সৈনিক এবং জুনিয়র অফিসারদেরকে আমি মিন করছি না, আমি সেনা কর্তৃপক্ষকে মিন করছি, যা হেডেড বাই জেনারেল ওয়াকারুজ্জামান। তারাই এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য দায়ী। আর এই তারা যদি এই এখনো ইউনূসের মদতপুষ্ট না হয়ে থাকে, তাহলে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তাদেরকেই ভূমিকা নিতে হবে। এখন আমি কালকে না বলে আজকে বলছি এই কারণে, তারা শুক্রবার একটা মিটিং করেছে অনলাইনে, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেনারেলরা, সিনিয়র জেনারেলরা, সেখানে অনেক আলোচনাই হয়েছে। যেহেতু আমি সেগুলোর কোনো প্রমাণ দিতে পারবো না, সেহেতু আমি সেগুলি নিয়ে অত বেশি কথা বলতে চাই না। বাট আলোচনা হয়েছে, কিছু সিদ্ধান্ত হয়েছে। এখন এই ধরনের আলোচনা বা এই ধরনের সিদ্ধান্ত, এটা এক ধরনের অনেক বড় সিদ্ধান্ত, ডিসাইসিভ সিদ্ধান্ত। এই ধরনের সিদ্ধান্ত যদি সত্যি সত্যি তারা আন্তরিকভাবে মিন করে, তাহলে তাদের বেশ কিছু কাজ এখনই করণীয় আছে। আর সেগুলো যদি না করে, তাহলে বুঝতে হবে মানুষকে বিভ্রান্ত করার জন্য দেশি বিদেশি পর্যবেক্ষকদের, যারা সার্বক্ষণিক দৃষ্টি রাখছে দেশে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, কি হবে, তাদেরকে বিভ্রান্ত করার জন্য তারা মাঝে মাঝে অনেক কিছু ছোট বড় খেলা খেলে। তাদের এই আলোচনা এবং সেই আলোচনা বাইরে বের হওয়ার, আলোচনায় কি হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে, এগুলো বাইরে বের হওয়াটাকেও আমরা দুষ্ট চালের অংশ হিসেবেই
ধরে নেব। এখন মূল কথা হচ্ছে যে এরা কি করলো না বা কি করবে, এত কিছু হিসাব নিকাশ করে আওয়ামী লীগ মাঠে নামছে না। আওয়ামী লীগ এদেরকে 5 তারিখের ভূমিকা ধরেই মাঠে নামছে। আমি বারবার এই কথা বলে আসছি। আজকে যেই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, গত পরশুদিন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য, আমাদের বর্ডারগুলিতে বিশেষ বিশেষ জায়গায় ভারতীয় সেনাবাহিনীর অবস্থান, শক্তি বৃদ্ধি এবং তাদের তৎপরতা, আওয়ামী লীগের এই 13 তারিখকে সামনে রেখে 10 তারিখ থেকে যে কর্মসূচি, আগামীকাল থেকে যে কর্মসূচি, আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর মধ্যে যে নাটক চলছে, সেগুলো সব মিলিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা আসলেই একটি বড় ধরনের ঘোলাটে পরিস্থিতি। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে কে থাকবে কে থাকবে না। এখন সেনাবাহিনী যেসব সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো যদি বাস্তবায়ন করতে যায়, তার মানে হচ্ছে যে তারা এই সরকার থেকে তাদের সমর্থন প্রত্যাহার করেছে। এটা যদি সত্য হয়, এটা যদি মিন করে, এটা যদি তাদের কোনো কৌশলের অংশ না হয় বা জাতিকে বিভ্রান্ত করার কৌশলের অংশ না হয়ে থাকে, তাহলে আজকে যেসব জিনিসগুলো সামনে আসতেছে, এগুলোকে তাদেরকে জবাব দিতে হবে, এগুলোর বিষয়ে তাদেরকে ব্যবস্থা নিতে হবে। প্রথমেই বলেছি, এই যে আসিফ মাহমুদ, সে যে সমস্ত কর্মকাণ্ডগুলির যে কথাবার্তা বলতেছে, এগুলির বিষয়ে তাকে আজকে আনতে হবে, এনে জাতিকে তার ব্যাপারে সুস্পষ্ট ধারণা দিতে হবে সে আসলে কি করেছে, কি করছে এবং কি তার উদ্দেশ্য।